সরাসরি তৃণমূল কংগ্রেসের কিছু চোর চামুন্ডাকে ধরে নিয়ে এসে আইএসএফ এ ঢুকিয়ে লুটের চেষ্টা করছে, পঞ্চায়েত দখলের চেষ্টা করছে। আরাবুল এটা করছে এবং এতে অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। তারা বলছেন যে খাল কেটে কুমির এনেছি। আইএসএফ এর নাম করে তৃণমূলের গুন্ডা লুটেরাদের দলে নিয়ে তোলাবাজির চেষ্টা যে করছেন, তার বিরুদ্ধে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী স্বয়ং দলের অভ্যন্তরে সরব হয়ে গিয়েছেন। সেই জন্য আরাবুলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়ে গিয়েছে। এত মাথা নেই আরাবুলের, কে চালাচ্ছেন আরাবুল? শুভেন্দু অধিকারী যোগ্যতা আছে বলে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তাতেও গাত্রদাহ বিজেপির বেশ কয়েকজন নেতাদের। একটা মুসলমান পার্টি যদি গঠন করে দেওয়া যায় নতুন করে, এই আরাবুল টারাবুল এদেরকে নিয়ে, তারপরে একটা কনস্পিরেসি তৈরি করা যেতে পারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই একটা চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে আরাবুলকে বুদ্ধি দিচ্ছেন কিছু বিজেপি নেতা। আরাবুল ইসলাম এই নামটা সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহল রয়েছেন। এই আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগ ছোড়ার জন্য বিখ্যাত। ভাঙড়ের একসময় ট্রাস্ট ছিল, যখন যেই মুহূর্তে শওকাত মোল্লার কার্যত বারবারন্ত শুরু হলো, তখন কোথাও গিয়ে দাঁড়িয়ে এই আরাবুল এরা কোনটার সাথে শুরু করলো, তৃণমূলের অভ্যন্তরে হোক। এবং তারপর আরাবুল ভোটের ঠিক আগে যখন টিকিট পেল না তৃণমূলের থেকে, তখন আইএসএফ এ যোগদান করে। এ আরাবুল আগেও টিকিট পায়নি এবং 2021 সালে, ফলে তখন কার্যত এরা বিক্ষুব্ধ যেই মনোভাব তৃণমূলের বিরুদ্ধে, সেটা পোষণ করছিলেন অভ্যন্তরে, মানে ঘরের ভেতরে। এবং সেটা ঘরের বাইরে চলে গেল 2026-এ, যখন তাকে আবারও প্রার্থী করা হলো না ভাঙড় থেকে। এবং নওশাদ সিদ্দিকীর দলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুল ইসলাম যোগদান করলেন। এবং যোগদান করার পর তারপর যেটা ভূমিকা ছিল, যে তাকে ক্যানিং পূর্বতে দায়িত্ব দেওয়া হয় লড়ার জন্য। যাই হোক, তিনি ক্যানিং পূর্বর ক্ষেত্রে হেরে ঠেরে গিয়েছেন, সেটা একটা অন্য বিষয়। কিন্তু এই আরাবুলের বারবারন্ত নিয়ে এবার আইএসএফ এর অভ্যন্তরেও বিক্ষোভ দেখা যাচ্ছে। আরাবুল কি করছে, আমার কাছে যেটা এই মুহূর্তে স্পেসিফিক ভাবে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং আমি আবারও বলছি এই সূত্র একদম স্পেসিফিক সূত্র, যার মাধ্যমে আমরা জানতে পারছি আইএসএফ প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছে আরাবুলের থেকে। তার কারণ আরাবুল পঞ্চায়েত স্তরে এমন কিছু কাজকর্ম করে বেড়াচ্ছে, এমন কিছু মানুষজনকে ভয় ঠয় দেখিয়ে বেড়াচ্ছে, যাতে করে নওশাদ সিদ্দিকীর পার্টি বদনাম হচ্ছে, আইএসএফ বদনাম হচ্ছে। এবং সেই কারণের জন্য আরাবুলকে বারবার বলা হচ্ছে যে আপনি একটু শান্ত থাকুন, আপনি কেন এমন ভূমিকা পালন করছেন, কেন মানুষকে বিরক্ত করছেন, কেন ভাঙনের মানুষকে বিরক্ত করছেন, কেন তোলার চেষ্টা করছেন। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে আইএসএফ এর তরফে সাবধান করে দেওয়া সত্ত্বেও আরাবুল কিছুতেই সাবধান হচ্ছে না, এবং তার ছেলে পর্যন্ত একদম কি বলা হয় যেটাকে, মানে সক্রিয়ভাবে ভয় দেখানোর যে কাজটা, সে কাজটা করছে। অর্থাৎ বাপ এবং বেটা দুজন মিলে তাদের যে ভূমিকা দেখা যাচ্ছে, তা নিয়ে আইএসএফ অত্যন্ত বিরক্ত। তাই যেটা আমরা খবর পাচ্ছি, আইএসএফ এর তরফে এবার আরাবুল ইসলামকে জগছোড়া তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে তিনি আইএসএফ নেতা, সেই আইএসএফ নেতাকেই আইএসএফ থেকে সরিয়ে দেওয়ার জন্য বা বের করে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, সে প্রক্রিয়া এই মুহূর্তে শুরু করে দিয়েছে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নওশাদ সিদ্দিকীরা, যেটা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আমরা ভেতর থেকে অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য পাচ্ছি, যে তথ্যটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যেতে পারে। যাই হোক, প্রথমে জানিয়ে রাখি আগে আরাবুলের দোষ কি। আরাবুলের দোষ হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে। তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন আইএসএফ এর নামে। তিনি পঞ্চায়েত স্তরে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, ভয় টয় দেখিয়ে। এমনকি পঞ্চায়েত নেওয়ারও চেষ্টা করছেন, এবং সেটা আইএসএফ এর হয়ে নয়, প্রাক্তন যারা তৃণমূলরা ছিল, সেই তৃণমূলগুলোকে আইএসএফ এর অভ্যন্তরে টেনে তাদেরকে নিয়ে পঞ্চায়েত দখলের একটা বিরাট পরিকল্পনায় আরাবুল করছে। কিন্তু এত বুদ্ধি তো আরাবুলের নেই। আর নওশাদ সিদ্দিকী এতে সায় দিচ্ছে না। এই মুহূর্তে বিক্ষুব্ধ তৃণমূল, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের একটা অংশ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না গিয়ে তারা ঋতব্রতর সঙ্গে গিয়েছেন এই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা ক্ষুব্ধ। তার মধ্যে 2-3 জন মুসলমান, আবারও বলছি ধর্মীয়ভাবে মুসলমান তৃণমূল বিধায়ক, তারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করছেন নওশাদ সিদ্দিকীর দলে যোগদান করার জন্য। শুধু তাই নয়, একজন আইপিএস অফিসার ছিলেন যিনি খুব বিখ্যাত ব্যক্তি,
তিনিও নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, কিন্তু নওশাদ পাত্তা দিচ্ছেন না। খবর পাচ্ছি তিনি বিধায়কও ছিলেন, ফলে তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, নওশাদ এটা দলের অভ্যন্তরে ঘোষণা করেছেন। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্যের মতো একদম ফলাও করে ঘোষণা করেননি যে তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, কিন্তু দলের অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী বলেছেন তৃণমূল থেকে কাউকে নেব না আফটার চেঞ্জের পর, পলিটিক্যাল চেঞ্জের পর। তারপরে আরাবুল সেই সমস্ত নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সরাসরি তৃণমূল কংগ্রেসের কিছু চোর চামুন্ডাকে ধরে নিয়ে এসে কি করছে জানেন? ধরে নিয়ে এসে আইএসএফ এ ঢুকিয়ে লুটের চেষ্টা করছে, পঞ্চায়েত দখলের চেষ্টা করছে। আরাবুল এটা করছে এবং এতে অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। তারা বলছেন যে খাল কেটে কুমির এনেছি, আর একে দলে রাখা যাবে না, দল থেকে বিদায় করো। এবং সেই মতো করে সম্ভবত আর কয়েকদিনের মধ্যে আরাবুলকে সরিয়ে দেওয়া হবে, আইএসএফ এর থেকে আরাবুলকে সরিয়ে দেওয়া হবে। এবং এখানেই শেষ নয়, আরাবুলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো জমা পড়ছে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর কাছে বা আইএসএফ নেতৃত্বের কাছে, আইএসএফ বলছেন এই অভিযোগগুলোকে স্পেসিফিক ভাবে নিয়ে গিয়ে থানাতে জমা দিন, থানা যাতে ব্যবস্থা নেয়, পুলিশ যাতে ব্যবস্থা নেয়। আরাবুল আইএসএফ এর নাম করে তৃণমূলের গুন্ডা লুটেরাদের দলে নিয়ে তোলাবাজির চেষ্টা যে করছেন, তার বিরুদ্ধে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী স্বয়ং দলের অভ্যন্তরে সরব হয়ে গিয়েছেন। সেই জন্য আরাবুলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়ে গিয়েছে। কিন্তু আরাবুলের, আমি যেটা বলছিলাম, এত মাথা নেই আরাবুলের। কে চালাচ্ছেন আরাবুলকে? এখানে টুইস্ট, বিজেপির অভ্যন্তরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কনস্পিরেসি চলছে। যারা শুভেন্দু অধিকারীকে আগে দেখতে পারতেন না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজেপির একটা অংশ তারা কনস্পিরেসি করছেন এইভাবে যে সামহাও শুভেন্দুকে সরাতে হবে এবং শুভেন্দুকে সরানোর জন্য এমন একটা দল গড়ে তুলতে হবে, কারণ তৃণমূল তো এখন আর ঠিকঠাক কাজ করছে না, ফলে এমন একটা দল গড়ে তুলতে হবে যে শুভেন্দুর বিরুদ্ধে একদম সক্রিয়ভাবে পলিটিক্যালি এবং তার পাশাপাশি ধর্মীয়ভাবে লড়াই করে। তো কি করছে বিজেপির একটা অংশ, যেটা আমরা খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের বিরাট ক্ষোভ, কারণ তারা কিছু করতে পারলেন না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। হ্যাঁ, তাদের যোগ্যতা নেই বলে তারা কিছু করতে পারেননি, কিন্তু শুভেন্দু অধিকারী যোগ্যতা আছে বলে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তাতেও গাত্রদাহ বিজেপির বেশ কয়েকজন নেতাদের, আমি নাম বলছি না, আপনারা বুঝে নিন, সমঝদারকে লিয়ে ইশারা হি কাফি। বেশ, এই তো ঘটনা গেল। তারপর কি হচ্ছে তারপর দেখুন। এবার যেটা ঘটলো সেটা হলো, তারা বলছেন যে আরাবুলকে বুদ্ধি দিয়ে, যে আপনারা যারা মুসলমানরা রয়েছেন বেশ কয়েকজন যারা তৃণমূল করতেন আগে, আরাবুল আপনি তাদেরকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতগুলো দখল করুন। নওশাদ সিদ্দিকীকে পাত্তা দিতে হবে না। নওশাদ সিদ্দিকী কিছুটা হলেও অতটা শুভেন্দু অধিকারী বিরোধিতা করছেন না, এইটা মস্তিষ্কে ঢুকে রেখেছেন, কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে বিধানসভার অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধিতা করছেন দেখছি। কিন্তু তা সত্ত্বেও সেই বিরোধিতা পোষাচ্ছে না। সেই কারণে একটা মুসলমান পার্টি যদি গঠন করে দেওয়া যায় নতুন করে, এই আরাবুল টারাবুল এদেরকে নিয়ে, তারপরে একটা কনস্পিরেসি তৈরি করা যেতে পারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই একটা চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে আরাবুলকে বুদ্ধি দিচ্ছেন কিছু বিজেপি নেতা। এরা যেটা বললাম, স্পেসিফিক ভাবে আমার কাছে খবর আসছে, একটা বড় কনস্পিরেসি চলছে, সেটা আইএসএফ এর অভ্যন্তরেও, সেটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেটা বিজেপির একটা অংশের তরফে। এটা এমন ঘোরালো পেঁচালো একটা জিনিস, যেটা ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ, ক্ষমতার লোভ চরিতার্থ করার জন্য এই পরিকল্পনাটা গৃহীত হচ্ছে। কারা করছেন না করছেন সমস্ত তথ্য আপনাদের সামনে ক্রমে তুলে ধরবো। এটা নিয়ে আমি ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করেছি। ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, ভয়ঙ্কর বিষয়। গোটা জায়গাটা নিয়ে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী পার্টির অভ্যন্তরে আলোচনা চলেছে। নওশাদ সিদ্দিকীদের বক্তব্য, বিজেপির আভ্যন্তরীণ সংঘাত যদি ঘটে, সেখানে আরাবুলকে যদি ব্যবহার করা হয়, আরাবুলকে যদি একটা
মাধ্যম হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হয়, তাহলে সেটা কোনোভাবে গৃহীত হবে না। লড়াই থাকবে মতাদর্শগতভাবে, কিন্তু সেখানে গিয়ে যদি কনস্পিরেসি চলে, পলিটিক্যাল কনস্পিরেসি, তাতে তারা নেই, আইএসএফ স্পষ্ট জানাচ্ছেন। ফলে সেই কারণের জন্য আরাবুলকে সরাতে আরো তৎপর হয়ে গিয়েছে আইএসএফ। আর কয়েকদিনের মধ্যে, আমি বলে রাখলাম আজকে খবর, আপনারা নোট ডাউন করুন, আর কয়েকদিনের মধ্যে আরাবুলকে আইএসএফ থেকে সরিয়ে দেওয়া হবে। সেদিন এই খবরটা আবারও আপনারা দেখবেন, ভাববেন এবং ভাবা প্র্যাকটিস করবেন। যা যা অভিযোগ করলাম সেই অভিযোগ গিয়ে, বা যে অভিযোগ, মানে যে অভিযোগ আমার কাছে এলো, যেই অভিযোগগুলো আপনাদের কাছে সামনে তুলে আনলাম, যে ঘটনাগুলো সামনে তুলে আনলাম, যে ক্রোনোলজিগুলো আপনাদের সামনে তুলে আনছি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা বিষয় স্পষ্ট, কাজ করলে শত্রু বাড়ে, এবং সাংবাদিকতার ক্ষেত্রে আমারও তাই হয়েছে। একটা আস্ত বড় চ্যানেল, ন্যাশনাল মিডিয়া ছেড়ে যখন আমি এই স্বাধীন সাংবাদিকতাতে ডিজিটাল মাধ্যমে এলাম, আমারও অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছিল, এখনো আছে সেই শত্রু। সাংবাদিক কুলের মধ্যে সেই শত্রু রয়েছে, এবং সবার থাকে, ম্যাক্সিমাম অনেকেরই থাকে। ফলে এই শত্রু থাকে যখন আপনি কিছু করেন। এই 100 দিন শুভেন্দু অধিকারী সরকারটাকে নিয়ে গেলেন, তার মধ্যে এত জায়গায় শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে বিনিয়োগের যে আশ্বাস আসছে, যেটা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে আসেনি, সেটা 3 মাসের মধ্যে যখন এই গোটার বিষয়টা কার্যকর হচ্ছে, তাতে তো দেখে গাত্রদাহ হবেই। ঘরের অভ্যন্তরেও শত্রু থাকে, বাইরের শত্রুকে আমরা দেখতে পারি, কিন্তু ঘরের শত্রুকে আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। কিন্তু ঘরের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর। এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কনস্পিরেসি হোক, আইএসএফ গোপনে তাদের যে কাজটা আরাবুলকে নিয়ে, সেটা করুক বা না করুক, গোটা বিষয়টা আপনারা মিলিয়ে নেবেন। আর কয়েকদিনের মধ্যে আরাবুলকে সরিয়ে দেওয়া হচ্ছে আইএসএফ থেকে, জগ ছোড়া নেতাকে সরিয়ে দেওয়া হচ্ছে আইএসএফ থেকে। এই আরাবুল বিরাট বিখ্যাত, জানেন, বিরাট বিখ্যাত। ভাঙড়ে যখন পাওয়ার গ্রিড মুভমেন্ট চলছে, আরাবুলের মুভমেন্ট সম্পর্কে আপনারা ওয়াকিবহাল আছেন, গুন্ডামি, বদমাইশি। সেখানে সিপিআইএমএল রেড স্টার শর্মিষ্ঠা অলিক, আপনাদের মনে আছে, শর্মিষ্ঠা এই মুহূর্তে প্রয়াত, তাদের মুভমেন্ট, আরাবুল কাইজারের পাল্টা মুভমেন্ট। সেই সময় দাঁড়িয়ে কাইজারের বাড়িতে মুকুল রায় যাওয়া, অদিত চৌধুরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রক্তের পর রক্তের দাগ, হত্যা। তার কয়েকদিন বাদে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অভ্যন্তরে, আরাবুলকে শুট করার জন্য চেষ্টা করা হয়েছিল, এরকম অনেক ঘটনা। তার মধ্যে রেজ্জাক মোল্লা ধীরে ধীরে সাইড হতে শুরু করলেন শারীরিক অসুস্থতার জন্য। এই মুহূর্তে রেজ্জাক মোল্লা তিনিও প্রয়াত। ফলে এত ঘটনা ভাঙড়কে কেন্দ্র করে হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তারপর যখন শওকত মোল্লা ঢুকলো, এই লবিটা পুরোপুরি চেপে গেল। কাইজার, আরাবুল, এই লবিটা পুরো চেপে গেল তৃণমূলের। শওকতের উত্থান হতে শুরু করলো। ফলে এগুলো আপনারা জানেন, সবটাই জানেন। ভাঙড় সবসময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে। ভাঙড় তৃণমূল আমলেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, সিপিএম আমলেও অর্থাৎ বামফ্রন্ট আমলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, এবং আজকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। জানা নেই আরাবুল ভবিষ্যতে কি করবেন, জানা নেই কাইজার ভবিষ্যতে কি করবেন। তারা কি তৃণমূলের সঙ্গে যুক্ত হবেন, না বিজেপির যারা শুভেন্দু অধিকারী বিরোধী, বিজেপির অভ্যন্তরে তাদের অঙ্গুলি হেলনে চলবেন, সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই নজর থাকবে, আমরা দেখবো, ভাববো এবং ভাবা প্র্যাকটিস করব। কিন্তু আপনাদের কি মতামত, অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।